সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচন্ড আলোড়ন, ওসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ। আমি পড়তেছিলাম হচ্ছে শাহ নেয়ামতুল্লাহর কবিতার 43 নম্বর শ্লোক। আমি স্ক্রিনশটটা দিয়ে দেব। এখানে কি বলা হয়েছে দেখেন, সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচন্ড আলোড়ন, ওসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ। আজকের ভিডিওতে আপনাদের আমি এমন কিছু তথ্য দিব যে তথ্যগুলো আপনি নিজেই বুঝতে পারবেন যে কি হইতে যাচ্ছে বাংলাদেশে। এই ওসমান হত্যার যে চেষ্টা, বা এই যে হচ্ছে আমাদের হাদি ভাইকে যে হত্যা করার চেষ্টা, এটা কিন্তু শাহ নেয়ামতুল্লাহর কবিতা একটা ভবিষ্যৎবাণীর সাথে হুবহু মিলে যাচ্ছে। আপনি জানেন, যদি না জেনে থাকেন, শাহ নেয়ামতুল্লাহর কবিতা সম্পর্কে বা কাসিদা সম্পর্কে আপনি ইন্টারনেটে সার্চ দিতে পারেন। সেটা হচ্ছে শুধু ভবিষ্যৎবাণী না, এটা অক্ষরে অক্ষরে আজ পর্যন্ত যা ঘটেছে সবকিছু মিলে যাচ্ছে। এই ওসমান হাদি ভাইকে কেন গুলি করেছে? অনেকেই বলতেছেন যে ঢাকা ৮ আসনের তিনি নির্বাচন করতেছে, সেই জন্য তার শত্রু বেড়ে গেছে, সেই জন্য তাকে গুলি করা হয়েছে। ওসমান হাদি ভাইকে যখন প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকরা যে আপনি কি যদি নির্বাচনে না হন আপনি কতটা ভোট পাইতে পারেন ঢাকা ৮ আসনে, তিনি বলতেছিলেন হাসি দিয়া যে আমি তো ঢাকা ৮ আসন নিয়ে ভাবি না, আমি তো পুরো বাংলাদেশ নিয়ে ভাবি। আমি তো একদিন এই যে নির্বাচন এখান থেকে শুরু করেছি, আমি ঢাকা ৮ আসন থেকে আমি জাতিসংঘের মহাসচিব হওয়ার স্বপ্ন দেখি। ওসমান হাদি ভাইয়ের জায়গাটা তো ছোট না, তিনি ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি। আমি যখন এর আগে একটা ভিডিও বানাই, সেখানে একজন এসে কমেন্ট করে, আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমার একজন স্যার, তিনি বলেন যে আমি দেখতেছি শাহ নেয়ামতুল্লাহর যে ওসমানের কথা বলেছে, সেই ওসমানের সাথে এই ওসমানের হুবহু মিলে যাচ্ছে। আমি সন্দেহ করতেছি যে এই ওসমানই সেই ওসমান কিনা। দেখেন, সারা বাংলাদেশ ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে ঐক্যবদ্ধ। কিছুক্ষণ আগে একটা মিথ্যা গুজব ছড়িয়েছিল যে ওসমান হাদি ভাই তিনি পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমাদের হাদি ভাইকে আমাদের মাঝে রেখেছেন। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, তিনি খুবই সংকটপূর্ণ অবস্থায় আছে। সবার কাছে দোয়া করি, সবার কাছে দোয়া চাই, আপনারা আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন। সর্বশেষ সংবাদ, আপনি জানেন যে আমি ওসমান হাদি ভাইয়ের সাথে একই মাদ্রাসায় পড়াশোনা করেছি। সে আপনার থেকে অনেক সিনিয়র, বাট সে যে প্রতিষ্ঠানে পড়েছে আমিও সেই প্রতিষ্ঠানে পড়েছি। তার যে বড় ভাই, সে হচ্ছে আমার শিক্ষক ছিলেন। তার সোর্সে জানতে পেরেছি যে তার আপন বড় ভাই যে আবু বকর সিদ্দিক, ডক্টর আবু বকর সিদ্দিক হুজুর, তিনি বলেছেন যে তার অবস্থা এখন সংকটপূর্ণ অবস্থায় আছে, তাকে কালকের একটি আবার অপারেশন করার জন্য অপারেশন টেবিলে নেওয়া হতে পারে। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। এখন আসল প্রশ্নে আসি, ওসমান হাদি ভাই আসলে কার শত্রু ছিলেন? তাকেই কেন টার্গেট করা হলো? বাংলাদেশে তো অনেক বড় বড় রাজনীতিবিদ আছে, বাংলাদেশে জামাত ইসলাম আছে, বিএনপি আছে, এনসিপি আছে, সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র একটা ইনকিলাব মঞ্চের মুখপত্র, সে তো এটা কোনো রাজনৈতিক দলও না, একজন স্বতন্ত্র প্রার্থীকে কেন গুলি করা হলো? এর পিছনে রয়েছে বড় একটা রহস্য। আপনি ওসমান হাদি ভাইকে হয়তোবা 2 দিন ধরে চিনেন, কেউ বা অনেক দিন ধরে চিনেন। এই ওসমান হাদি ভাই আসলে কে জানেন? তিনিই একমাত্র ব্যক্তি যিনি কালচারাল ফেসিজমের বিরুদ্ধে একা লড়াই করেছে। তিনি এই শাহবাগীদের বিরুদ্ধে একা হাতে লড়াই করেছে, যেটা জামাত ইসলামও পারেনি, যেটা বিএনপিও পারেনি, কেউ পারেনি। কিন্তু এই ইনকিলাব মঞ্চ তিনি প্রতিষ্ঠা করেছেন শুধু শাহবাগীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তিনি হচ্ছে একমাত্র ব্যক্তি। এখন অনেকে বলতে পারেন যে ভাই কালচারাল ফেসিজম কি? যেটা আপনি যদি বুঝতে চান, আপনাকে বুঝতে হবে বাংলাদেশে যেমন রাজাকার বলতেই বোঝায় দাড়ি টুপি। আপনি যতবার 16ই ডিসেম্বর, যতবার 21শে ফেব্রুয়ারি, যতবার হচ্ছে 26শে মার্চে যত অনুষ্ঠান দেখবেন, সেখানে রাজাকার মানেই দাড়ি টুপি পাঞ্জাবিকে সিম্বলাইজ করা হয়েছে। কিন্তু আসলে কি দাড়ি টুপি আলারই রাজাকার ছিলেন? দাড়ি টুপি আলারই কি আসলে রাজাকার? এখানে ইসলামকে ছোট করার জন্য এই কাজটা করা হয়েছে। এই জিনিসটাকেই পরিবর্তন করতে চেয়েছেন। তিনি আরো চেয়েছেন, দেখেন বাংলাদেশে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশে আলেমদেরকে সবসময় ছোট করে দেখা হয়, বাংলাদেশে মুসলিমদেরকে সবসময় ছোট করে দেখা হয়। একজন অন্য ধর্মাবলম্বী তার উপরে যদি আঘাত আনে তখন বলে সংখ্যালঘুর উপরে নির্যাতন করা হয়েছে। কিন্তু বাংলাদেশে কত মুসলিম নারী যে ধর্ষিত হচ্ছে অন্য ধর্মের দ্বারা, সেটার কি কোনো বিচার হয়? বিচার হয় না। বাংলাদেশের যে শাহবাগীরা আপনার হিজাব যারা পরে তাদের বিরুদ্ধে দেখেন কত রকমের আপনার প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ইউনিভার্সিটিতে হিজাব পরে যাইতে দেওয়া হচ্ছে না, সেখানে তার উপরে শিক্ষক পর্যন্ত তার হিজাব টেনে খুলে ফেলতেছে। কিন্তু এটার কি কোনো বিচার হচ্ছে? এইটার বিরুদ্ধেই তিনি দাঁড়িয়েছেন।
উল্টো বলা হয় যে হিজাবের মাধ্যমে নাকি আবদ্ধ করে রাখা। আমার ইচ্ছা আমি হিজাব পরবো, আমার ইচ্ছা আমি পরবো না, এটা সম্পূর্ণ একজন ব্যক্তির স্বাধীনতা। আপনি তাকে জোর করতে পারেন না হিজাব করার মানে পড়তে, যেভাবে ঠিক একইভাবে আপনি জোর করতে পারেন না যে তুমি হিজাব পরবে না। এটাই হচ্ছে কালচারাল ফেসিজম। বাংলাদেশের এই জায়গাটাকে অ্যাড্রেস করতে পেরেছে একমাত্র হাদি ভাই। হাদি ভাই কোনো সাধারণ মানুষ না। বাংলাদেশ জন্মের পর থেকে, বাংলাদেশ সৃষ্টির পর থেকে দ্বিতীয় কোনো হাদি আসেনি, আর সামনে কোনো হাদি আসবেও বলে আমরা জানি না। তার যে বিচক্ষণতা, তার ভিতরে যে জ্ঞান প্রজ্ঞা, তার যে কথা বলার স্টাইল, তার যে দেশপ্রেম, তাকে আপনি কোন জায়গা থেকে আপনি ছোট করে দেখবেন? সে যেভাবে ছিল, প্রত্যেকটা ভাষায়, আরবি বলেন, ইংলিশ বলেন, বাংলা বলেন, তার কথা বলার স্টাইল, তিনি বক্তৃতার কথা বলেন, তিনি কবিতা আবৃত্তির কথা বলেন, কোন সেক্টরে তার পারদর্শিতা ছিল না? তার ছিল বুক ভরা সাহস। অনেকেই, আজকের আমরা একটা মিটিংয়ে ছিলাম আমাদের এনএস ফোরামের, সেখানে তার জন্য দোয়া করা হয়েছে আমাদের হাদি ভাইয়ের জন্য, আমাদের প্রতিষ্ঠান থেকে। তার সাথে যারা ক্লাস করেছে, একসাথে যে সকল বন্ধুরা তার সাথে একসাথে চলাফেরা করেছে, তারা বলেছে যে হাদি আসলে তোমরা যে দেখতেছো এখন যে হাদি, এই হাদি কিন্তু এরকমের না, সে ছোটবেলা থেকে এরকমের ছিল। তার সাথে যখন আমরা চলাফেরা করেছি, আমরা বলছি যে হাদি তুই একদিন অনেক বড় কিছু হবি দেখিস। আজকে এক ভাই বলতেছিল যে আমি হাদিকে এই জুলাই আগস্টের আগেও বলছি, হাদি তোমার ভিতরে যে জ্ঞান, তোমার ভিতরে যে প্রজ্ঞা, এমন একদিন আসবে যে সারা পৃথিবী তোমাকে চিনবে। এখন আমরা সেই হাদিকে হারাতে বসেছি। আমরা বাংলাদেশের মানুষ সেই হাদি ভাইকে হারাতে বসেছি। সবকিছুর পরেও কেন হাদি ভাইকেই টার্গেট করা হয়েছে? ইন্ডিয়ার বিরুদ্ধে তিনিই একমাত্র অ্যাড্রেস করতে পেরেছে যে কোন কোন জায়গায় আমাদের সমস্যা, কোন কোন সেক্টরে আমরা যদি উন্নত করতে পারি তাহলে আমরা ইন্ডিয়ার ফেসিজম থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আর আপনাকে যদি বলি কালচারাল ফেসিজম কি, বাংলাদেশে প্রতিটা টিভি চ্যানেলে দেখবেন ইন্ডিয়ান সিরিয়াল চলতেছে, কিন্তু সেটা সরকার বন্ধ করতেছে না। কোন সরকারই সেটা বন্ধ করতেছে না। আপনি স্টার জলসা বলেন, জি বাংলা বলেন, মানুষের ভিতরে যে মানে নেগেটিভ প্রভাব, যেটা কি বলে, একজন আর বউকে আরেকজন নিয়ে ভাঙা যাইতেছে, ভাবির সাথে পরক্রিয়া, বোনের সাথে আপনার আরেক বোনের সাথে আপনার যে হিংসা, এগুলো কিভাবে সরানো হচ্ছে এই কালচারাল ফেসিজমের মাধ্যমে। বাংলাদেশে দেখেন এগুলো বন্ধ করা হচ্ছে না। তারপর দেখেন বিভিন্ন টিভি সিরিয়ালের মাধ্যমে আপনার মুসলিমদেরকে ছোট করা হচ্ছে, উপন্যাসের মাধ্যমে, সাহিত্যিকের মাধ্যমে। এই যে কালচারাল ফেসিজম, এই যে আপনার শাহবাগীরা যে তত্ত্বটা আপনার মানুষের সামনে যে রেসিপি দেখাচ্ছে যে মুসলিম মানেই জঙ্গি, মুসলিম মানেই খারাপ, সারা পৃথিবী জুড়ে, এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আমাদের হাদি ভাই। হাদি ভাই একটা মানুষ না, হাদি ভাই একটা আদর্শ। হাদি ভাই একটা হচ্ছে শাহবাগীদের একটা জম, ইন্ডিয়ার জন্য একটা জম ছিলেন। তিনি সবসময় বলেছেন আমি ভারতের বিরুদ্ধে না, কারণ ভারতের জনগণ জুলাই আগস্টের সময় আমাদেরকে সাপোর্ট দিয়েছিল। ভারতের জনগণের বিরুদ্ধে না, আমরা তাদের বিরুদ্ধে, আমরা ভারতের আগ্রাসন বিরোধী। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার, আমাদের সম্পর্ক হবে সম্মানের। এটারই বিরোধিতা করা হচ্ছে। এর কারণেই তাকে আজকের এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান হয়েছে। এই হাদি ভাইয়ের যে মাথা, আমি মনে করি সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবী যদি আপনি একত্রিত করেন, এই হাদি ভাইয়ের মতো দ্বিতীয় একজন হাদি ভাই খুঁজে পাওয়া যাবে না। তার যে প্রজ্ঞা, তার যে ব্যক্তিত্ব, তার যে চিন্তা, তিনি এখন দেখতেন না, তিনি দেখতেন আরো 100 বছর পরে কি হবে সেটা তিনি দেখতে পাবেন। তার ভিতরে সেই প্রজ্ঞা ছিল। আজকে সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করতেছি, আমাদের প্রতিষ্ঠান থেকেও দোয়া করেছি, আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করতেছে। সারা বাংলাদেশের মানুষ হাদি ভাই জন্য দোয়া করতেছে। আপনাদের আমি আরো কিছু তথ্য দিই। এই যে ইন্ডিয়া যাদেরকে টার্গেট করেছে এই দেশ থেকে সরিয়ে ফেলার মধ্যে, তাদের ভিতরে প্রথমেই ছিল হাদি ভাই, তারপর আরো হয়তো বা আছে, অনেকে বলতেছে হাসানাত আব্দুল্লাহ, তিনি 7 সিস্টার নিয়ে কথা বলেছে। শুনেন, এই হাদি ভাই তিনি তো বলেই সবসময় যে 5ই আগস্টের পরে, মানে 5ই আগস্টের পরে যে আমাদের যে জীবনটা, এটা তো নতুন জীবন। আর আমি যদি ঘরে বসে বিছানায় পড়ে মারা যাই, সেটা তো আমার শহীদ মিত্র না। তিনি সবসময় শহীদের তামান্না মনে করতেন, শহীদ হতে চেতেন। এই যে হাসানাত আব্দুল্লাহ, তারা তো চিন্তা করে 5ই আগস্টের পরে যে আমি বেঁচে আছি, এটা তো বোনাস জীবন। সেই জন্য তারা কখনো কাউকে ভয় করে কথা বলতেন না। তারা যেটা সত্য, যেটা ন্যায্য, সেটাই বলতেন। এই হাদি ভাইয়ের একটাই কথা ছিল, জানি না আমি কতদিন বেঁচে থাকবো, যদি আমাকে কেউ মেরে ফেলে
যদি আমাকে কেউ গুলি করে বুকে কিংবা মাথায়, তারপর আমাকে দমাতে পারবে, তার আগে দমাতে পারবেন না। আপনারা শুধু একটা কাজই করেন, যদি আমাকে মেরে ফেলে তাকে ধরে একটু বিচার করেন, নাহলে সেকেন্ড কেউ কোনোদিন এই হাদি হতে চাবে না। তো বাংলাদেশ সরকারের কাছে আমরা একটাই অনুরোধ, কিভাবে বাংলাদেশের থেকে এই সন্ত্রাসী ইন্ডিয়া পালাই যাচ্ছে। বাংলাদেশের মানুষের কাছে হাদিবের যে একটাই আপত্তি বা একটাই যে ছিল যে তাকে ধরে বিচার করা, আমরা কি সেই বিচারটা করতে পারবো না? আর ইন্ডিয়ার হাই কমিশন আজকের আমাদের বাংলাদেশ হাই কমিশনকে তারা ধমকের সুরে বলতেছে যে 7 সিস্টারের কথা হাসানাত ভাই বলছে যে 7 সিস্টার আপনার ভেঙে দেবো যদি আমাদের দেশের উপরে আপনারা যদি চক্ষু রাঙান। আরে ভাই, সে তো ঠিকই বলছে, আমাদের দেশের সন্ত্রাসী, আমাদের দেশের বদমাইশগুলো, আমাদের দেশের খুনিগুলোকে আপনি আশ্রয় প্রশ্রয় দিবেন, আর আপনার দেশের ভিতরে যে ঝামেলা সেটা যদি আমরা আশ্রয় প্রশ্রয় দিই তখনই আমাদের দোষ। আমাদের সীমান্তে আপনার গুলি করে মেরে ফেলবেন আমাদের লোকদেরকে, আমাদের ছাগল চুরি করে নিয়ে যাবেন, আমাদের মানুষের উপরে আপনি অত্যাচার করবেন, আমাদের দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন। আর আমরা যদি আপনার দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য যদি কিছু বলি তখন দোষ। আপনি ভালো হন, আপনি আপনার কাজটা করেন, তবে আপনার কাছ থেকে আমিও আমার কাজটা করবো। আপনি যদি আমার পিছনে লাগেন, আপনি যদি আমার পিছনে আঙুল দেন, আমি আপনার পিছনে বাঁশ দিতে বাধ্য হব। বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা ঐক্যবদ্ধ ছিল। 1971 সালে আমরা কারো স্বাধীনতা ভিক্ষা নিই না, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিছু কুলাঙ্গার মাত্র 12 দিন যুদ্ধ করে, আমাদের 12 দিন সহযোগিতা করে আমাদের স্বাধীনতাকে তারা নিজেদের স্বাধীনতা বলে পৃথিবীতে প্রচার করতেছে। আমরা যুদ্ধ করেছি 9 মাস, আর তোমরা মাত্র 8 থেকে 12 দিন এসে আমাদের সাথে সহযোগিতা করে এই স্বাধীনতা তোমাদের। যেখানে তোমাদের সরকার মোদি পর্যন্ত বলতেছে যে বাংলাদেশের কোনো নামই গন্ধ নাই, সবকিছু তারা করে, তারা সবকিছু তারা ছিঁড়ছে। আমরা স্বাধীনতা যেভাবে অর্জন করেছি আমরা স্বাধীনতা রক্ষাও করতে পারবো। আমাদের হাসানাত আছে, আমাদের হাদি আছে, আমাদের 16 কোটি 18 কোটি জনগণ আছে, আর প্রত্যেকটা জনগণই হাসানাত আব্দুল্লাহ, প্রত্যেকটা জনগণই হচ্ছে হাদি। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা হাদি আছে, আর এই হাদিকে পরিচালনা করার জন্য আমাদের ওসমান ঠিকই ফিরে আসবে। ওসমান, তুমি ফিরে আসো। আর ওই কবিতার ছন্দে আমি আবারও বলতে চাই, সেটা হচ্ছে যেখানে ওসমানের কথা বলেছে শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন, সৃষ্টি হইবে ভারতব্যাপিয়া প্রচন্ড আলোড়ন, ওসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ। আমাদের ওসমান আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের ওসমান ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।